স্বাধীনতার ৭৮ বছর পার করে ৭৯ বছরের দিকে যখন আমরা এগোচ্ছি বা চলছে, সেই স্বাধীন গণতান্ত্রিক যে ভারতবর্ষ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সার্বভৌম ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এই রকম নজিরবিহীন অভূতপূর্ব পরিস্থিতি বোধহয় আর কখনো হয়নি। ঠিক সেই কারণেই এই রকম নজিরবিহীন, কল্পনাতীত কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতের নির্বাচন কমিশনও বোধহয় আর কখনো পড়েনি। কার্যত সেই কারণে নির্বাচন কমিশন এইবারে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। আর পশ্চিমবঙ্গের আমরা যারা সাধারণ নাগরিক, আমরা দেখতে চলেছি হয়তো এমন এমন কিছু প্রশাসনিক সিদ্ধান্ত বা প্রশাসনিক সংকট যা কিনা আমরা কল্পনাও করিনি, যাকে সোজা কথায় বলা হয় কল্পনাতীত। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কেন এই পরিস্থিতিটা হলো, কেন এই পরিস্থিতির কথা আপনাদেরকে বলছি? খুব সহজ। সেটা হচ্ছে 12টি রাজ্যে একই সাথে এসআইআর প্রসেস হয়েছে। সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, মাননীয় জাস্টিস সূর্যকান্ত এবং মাননীয় জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ, যেটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, গতদিনের হিয়ারিং এ জানিয়েছিল যে এ এক নজিরবিহীন পরিস্থিতি, যেখানে অন্য সব রাজ্যে স্মুথ প্রসেসে এসআইআর হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, সুষ্ঠুভাবে সেখানে সেখানে নির্বাচন প্রক্রিয়াও শুরু হতে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। কেন এখানে এত অশান্তি, কেন এখানে এত জটিলতা? অন্য কোন রাজ্যে কিন্তু এই ধরনের আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস, এই সাপ্লিমেন্টারি লিস্ট, এই সমস্ত কোনো ঝামেলা ওঠেনি। আশ্চর্যের বিষয় হচ্ছে তার মধ্যে অবিজেপি শাসিত রাজ্যও রয়েছে, বড় বড় রাজ্য, এবং সেখানেও কিন্তু নির্বাচন আছে। সেগুলো কিরকম? সেগুলো হচ্ছে তামিলনাড়ু, কেরল, এগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয়। এই পশ্চিমবঙ্গের মতনই কিন্তু অবিজেপি শাসিত রাজ্য, কিন্তু সেখানেও এই রকম পরিস্থিতি তৈরি হয়নি, আপনারা সকলেই জানেন সেটা। আর এই যে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস, তাই নিয়ে যে সময়সীমা, ওদিকে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আদৌ এই পুরো লিস্ট এখনো পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট, সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, এখনো আগামী শুক্রবার আবার একটা বেরোবে বলে এক্সপেক্ট করা হচ্ছে। এবং তার মাঝখানে কিন্তু গত এপিসোডেই যেটা বললাম যে নির্বাচন, এই এসআইআর, কিন্তু এসআইআর যে পুরো প্রসেসটা, এটাকে যদি একটা ক্রিকেট ম্যাচ ধরা হয়, সেটা হচ্ছে একদম লাস্ট ওভারে এসে ঠেকেছে, যখন আর মাত্র 11 দিন কি 10 দিন মতো বাকি, আর এখনো পর্যন্ত প্রায় 22-23 লক্ষ মতো কেস, আন্ডার অ্যাডজুডিকেশন কেস পেন্ডিং আছে। কাজে এটা একটা অবস্থা। 2 নম্বর অবস্থা, যদি সেটা শেষ না হয়, তাহলে আমাদের দেশের নিয়ম অনুযায়ী নমিনেশন ফাইল আপ হয়ে গেলে আমাদের রোল ফ্রিজ হয়ে যায়। মানে নির্বাচন কমিশনের যে সংশোধন, যে পরিমার্জনের যে তালিকার যে সংশোধনী হয়, সেটা আইন অনুযায়ী বন্ধ হয়ে যায়, ফ্রিজ করে দেওয়া হয়। তাহলে নমিনেশন ফাইলের পরে নিশ্চয়ই আর সেইটা করা সম্ভব নয়। যদিও গতদিনের হিয়ারিং এ কিন্তু এই প্রসঙ্গ উঠেছিল যে সেই ডেটটাকে এক্সটেন্ড করা যাবে কি না, হয়তো সেটা কোনো বড় সাংবিধানিক প্রশ্ন উঠে যেতে পারে। সেই কারণে সেই দিনকে হয়তো, এটা সবটাই আন্দাজ, যদিও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই দিনকে এই নিয়ে কোনো রকম মন্তব্য করেননি। পুরো বিষয়টাই হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর ছেড়েছেন এবং সবাইকে ওয়েট করতে বলেছেন যে দেখা যাক কতদূর পর্যন্ত এগোয়, 1 তারিখে আবার হিয়ারিং হবে। এ তো গেল এসআইআর নিয়ে সাময়িক, মানে যে অনিশ্চয়তা বলবো না, মানে এই রোল পাবলিশের ব্যাপারে যে এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে, যে সংখ্যাটা আদৌ সম্পূর্ণ হবে কিনা নির্দিষ্ট সময়ের মধ্যে, আর তা না হলে অবধারিত রাষ্ট্রপতি শাসন, এই নিয়ে কোনো সন্দেহই কারোর মনে নেই। 2 নম্বর জিনিস যেটা,
যে নির্বাচন কমিশন কিন্তু এখানেই পুরো ব্যাপারটা শেষ হচ্ছে না, তার অগ্নি পরীক্ষা বলছি, যেটা অ্যাসিড টেস্ট বলতে চাইছি, যেটা নজিরবিহীন বলতে চাইছি, যে এরকম পরিস্থিতি তৈরি হয়নি। দেখুন, আপনার সামনে যদি একটা চেনাশোনা কোনো রকম বিপদ বলুন, সংকট বলুন, আপনার পরিবারে, বন্ধু বান্ধবদের মধ্যে, ক্লাবে, পাড়ায় হয়, তাহলে তার একটা রেমেডি হয়, তার একটা সমাধান হয়। ও আচ্ছা, ওই দিনকে ওই জিনিসটা হয়েছিল, তাহলে এটাকে এইভাবে সমাধান করো। কিন্তু সুপ্রিম কোর্টও বলেছে যে এটা তো নজিরবিহীন পরিস্থিতি, এই প্রথম দেশের ইতিহাসে এরকম হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ইলেকশন এর আগে পিছিয়েছে কিছু কিছু কারণে। আমি সেটার ব্যাপারে তথ্যবহুল এপিসোড আছে আমাদের চ্যানেলে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইবটা করুন। অনেকেই দেখেন, দেখে সাবস্ক্রাইব না করে ছেড়ে দেন। একটু সাবস্ক্রাইবটা করুন, তাহলে আরো বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের পৌঁছতে সুবিধা হয়। আর যদি পছন্দ হয়, লাইক, শেয়ার আর আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যে এর আগে বহু কারণে কিন্তু নির্বাচন পিছিয়েছে। যেমন হরিয়ানাতে কাউন্টিং প্রসেসের ব্যাপারে কিছু প্রশ্ন উঠেছিল, নির্বাচন কমিশন সেটাকে ক্যান্সেল করে নতুন ব্যবস্থা তৈরি করেছিলেন। এর আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেশ কয়েকবার এরকম নির্বাচনের ডেট আগুপিছু করতে হয়েছিল। রাজীব গান্ধী যেবার প্রয়াত হন আকস্মিক যে মর্মান্তিক ঘটনার জন্য, সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে ওই রাজ্যে ভোট পিছোতে বাধ্য হতে হয়। এরকম ছোট মানে বেশ কিছু ঘটনা আছে। কিন্তু এই নির্বাচনী তালিকা, ভোটার তালিকা না থাকলে ভোটটা হবে কোথার থেকে? এটা মানে ফাইনাল ভোটার তালিকা হবে, সেইটার উপর বেসিস করে তো ভোট হবে। এই রকম সাংঘাতিক, নজিরবিহীন, অকল্পনীয় সংকট কিন্তু এর আগে আমাদের দেশ কখনো দেখেইনি। কাজেই সেই পরিস্থিতির মধ্যে নির্বাচনটা কিন্তু নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে। তার কারণ করা ছাড়া উপায়ও ছিল না, কারণ 7 তারিখের মধ্যে বিধানসভা গঠন করতেই হবে, এটা ম্যান্ডেটরি সংবিধান মতে। আর যদি সেটা না হয়, তাহলে সেটা অটোমেটিক রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে, এটা সংবিধান মতে নিয়ম। কাজে নির্বাচন কমিশনকে ভোটটা ডিক্লেয়ার করতেই হতো, তার হাতে আর অন্য কোনো অপশনই ছিল না। এবার যদি পাশাপাশি বিচার করে দেখেন, সেখানেও অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ, পরীক্ষার মধ্যে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। কি সেটা? প্রথম কথা, নির্বাচন কমিশন এই রাজ্যে ভোট করাতে সে আগেও করেছে, এবং সেই যে সমস্যাগুলো, যদি তারা সদর্থক ভূমিকার সমাধান করতে চায়, সেটা করতে গিয়ে কি দেখা যাচ্ছে, যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তাকে পর্যন্ত নির্বাচনের কাছ থেকে সরিয়ে দিতে হচ্ছে তাকে। নজিরবিহীন ঘটনা ভারতের ইতিহাসে। পুলিশের ডিজিপি থেকে, পুলিশ কমিশনার থেকে, ডিআইজি থেকে শুরু করে ডিএম, সমস্ত লাগাতার সরিয়ে দিতে হচ্ছে, নয়তো ট্রান্সফার করে এক জায়গা থেকে আর এক জায়গায় দিতে হচ্ছে। এরপরে কি আছে? এরপর হচ্ছে, সেখানেও গিয়ে শেষ না করে তারা দেখতে পাচ্ছে এবার ওসিদের ওপর এবার নজরদারি শুরু করেছে, যেটা একদম প্রথম বৈঠকে, যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হয়, সেদিনকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন যে গত নির্বাচনগুলিতে যত ধরনের অসঙ্গতিমূলক ঘটনা ঘটেছে, যে থানায় ঘটেছে, যারা করেছে, যে পুলিশ কর্মচারী তার সঙ্গে জড়িত, তাদের সমস্ত তালিকা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে, এবং সেই অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। কিন্তু পরিস্থিতি এখন যেখানে নির্বাচন কমিশনকে তো কাজটা করতে হয় রাজ্য সরকারের স্টাফগুলোকে কাজে লাগিয়ে, আর এখানে এসে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে এ তো ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাচ্ছে। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্ণা মঞ্চ থেকে বলেছিলেন যে কত সরাও, যাকে নিয়ে আসবে সেও আবার আমারই লোক, সে আমাদের হয়েই কাজ করবে। কাজেই এ তো ভয়ঙ্কর অবস্থা, এ তো মানে প্রশাসনিক সংকট বলবো না কি বলবো, তো কল্পনারই বাইরে। এই জন্যই নাম দিয়েছি কল্পনাতীত, অকল্পনীয় অবস্থা, যেখানে বিডিও অফিসে ট্রেনিং নিতে গিয়ে ভোটের কর্মী, ওই রাজ্য সরকারের সরকারি কর্মচারী, তিনি মার খেয়ে যাচ্ছেন। এবং আরো অবস্থাটা কোন জায়গাটাতে কঠিন, যে নির্বাচন কমিশন যখন হাত দিতে যাচ্ছে, দেখছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা ওই কথাটাই তাহলে ঠিক,
যে যাকে যেখান থেকে যেখানে সরিয়ে দিচ্ছি, দিয়ে তো কোনো লাভ হচ্ছে কি, কতটা হচ্ছে, সে তো একই সেখানে গিয়ে একই রকম আবার একই কাজ করছে। তার কারণ এইটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে, যেটা শ্রমিক ভট্টাচার্য মহাশয় বিজেপি রাজ্য সভাপতি তিনি গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন, যে আগে বুক ফুলিয়ে করতো, এখন একটু পিছু পিছু করছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যাকে বলেছে, উল্লেখ করেছে, তাকে আমার বলতে কোনো দোষ নেই, পার্টি অফিস বলেছেন আইপ্যাককে, একটি সংস্থাকে, তিনি তার পার্টি অফিস বলেছেন। তাহলে এক একটা সরকারি দপ্তরে আপনারা খেয়াল করে দেখবেন, যত না পার্মানেন্ট কর্মচারী আছে, তার 4 থেকে 5 গুণ হচ্ছে কন্ট্রাকচুয়াল। আর এই কন্ট্রাকচুয়ালদের মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে এই ধরনের মানে শাসক দলের সঙ্গে জড়িত মানুষজন, এবং তার মধ্যে আইপ্যাক, যার জন্য শ্রমিক ভট্টাচার্য মহাশয় গতকাল এই কথাটাই উল্লেখ করেছেন। এবং সেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ, তিনিও আজকে এই জিনিসটার দিকেই দৃষ্টিপাত করেছেন, যে এখানে এতটাই অরাজক পরিস্থিতি, তাই এখানে এত বদলি করতে হচ্ছে, এত পাল্টাতে হচ্ছে, তাই নজরে পড়ছে। অন্য আরো রাজ্যে তো ইলেকশন হচ্ছে, এরকম ট্রান্সফার হয়েই থাকে, অতটা নজরে পড়ছে না, কিন্তু এই রাজ্যে সেটা নজরে পড়ছে, কারণ এটা আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে। তাহলে এর উপায়টা কোথায়? এটা নির্বাচন কমিশনের কাছে আর একটা বড় চ্যালেঞ্জ। তা না হলে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই যে বাসন্তীর ঘটনা ঘটে গেল, আমরা দেখিয়েছি সমস্ত বিষয়গুলো এর আগের এপিসোডগুলোতে, পুরো ভিডিও ক্লিপ ধরে ধরে দেখিয়েছি যে কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। কখনো বলা হচ্ছে ঘিরে ফেলে একটা কমিউনিটি আর একটা কমিউনিটিকে যদি তিনি বলেন তাহলে শেষ করে দিতে পারে। কখনো বলা হচ্ছে যে যাদের নিয়ে আসা হচ্ছে, মানে ট্রান্সফার করে নিয়ে আসা হচ্ছে, তারা ড্রাগ পাচারে জড়িত, টাকা পাচারে জড়িত, অস্ত্র পাচারে জড়িত। মানে ওটা তো ওনারই প্রশাসনের মধ্যে এনারা ছিলেন, তাদের নির্বাচন কমিশন এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে সরাচ্ছে। এটা যখন বলছে, তাহলে তারা কি ধরনের অফিসার হতে পারে? নির্বাচন কমিশনকে সেটাও ভাবতে হচ্ছে নিশ্চয়ই। পাশাপাশি এই যে উত্তরবঙ্গ থেকে বলা যে সিআরপিএফ বা প্যারামিলিটারি ফোর্স বলুন বা সেন্ট্রাল ফোর্স বলুন, যে মহিলাদের সামনে এগিয়ে দেবে, পুরুষরা পিছনে থাকবে, তারপর যা পারবে, যা কি করতে হবে সবাই জানো। আবার কেউ বলছে গলায় ভোট হয়ে গেলে গলায় পোস্টার ঝুলিয়ে বলতে হবে, মুখ্যমন্ত্রী বলছে যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর থ্রেট, হুমকি, সেটা নির্বাচন কমিশন নজর দিক। কিন্তু এগুলোর থেকেও আর একটা চ্যালেঞ্জ আছে, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ফোর্স বা প্যারামিলিটারি, যাই বলুন না কেন, এই ভোটের কাজে যাদের নামানো হয়। এবারে রাজ্যে প্রচুর পরিমাণে প্যারামিলিটারি আসার কথা, কিন্তু কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অলরেডি 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, যারা কিনা ইফতার পার্টিতে গিয়েছিল, তৃণমূল ঘনিষ্ঠ কোনো এক নেতার ইফতার পার্টিতে গিয়ে তারা খাওয়া দাওয়া করেছিলেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। আর তার সাথে গতকালকেই আবার কি জানা যাচ্ছে, যে টিএমসি পার্টি অফিসে গিয়ে এই নির্বাচন কমিশনের, যদিও সূত্র মারফত খবর, কিছু কিছু গণমাধ্যমে সেগুলো দেখা যাচ্ছে, এই সেন্ট্রাল ফোর্সের কেউ কেউ গিয়ে সেখানে ক্যারাম খেলছে পার্টি অফিসের মধ্যে গিয়ে। আর আমরা এই মানুষের ভাষার থেকে আমরা বেশ একটা বড় প্রশ্ন তুলেছি, যে অর্থই তো অনর্থম, অর্থম অনর্থম, তার টাকায় তো সব হয়। আজকে ইউপিআই ট্রানজাকশনের যুগ, কোড স্ক্যান করে বা ফোন নাম্বার দিয়ে টুক করে টাকা ট্রান্সফার হয়ে যায়। তা কোনো একজনের কোনো একটি, আমি কাউকে সন্দেহ প্রকাশ করছি না, ভারতীয় কি বলবো জওয়ানদের ওপর আমরা প্রচন্ড শ্রদ্ধাশীল, কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে সেই শ্রদ্ধাটা অনেকটা পরিমাণে ধাক্কা খেয়েছে। কখন? ভোটের ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে কথাটা বলছি না, ভোটের ক্ষেত্রে এই নির্বাচন, এই প্যারামিলিটারি ফোর্সকে কিন্তু কখনো হাজারদুয়ারিতে বেড়াতে যাওয়া, কখনো পিকনিক করতে দেখা, কখনো দোলনায় দোল খেতে দেখা, এই সমস্ত করতে দেখা গেছে। আর মানে 6 লাখ ভাবে ভোট লুট হয়ে গেছে, তার উল্টো দিক থেকে মানুষের প্রাণ গেছে একের পর এক। আর এই এখন যেটা হচ্ছে, সেটা তো প্রায় সেই ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে, যেটা নির্বাচন কমিশনের কাছে আর একটা বড় চ্যালেঞ্জ, যে সেইটা আপনি তো সিসিটিভি খাটাচ্ছেন, ভিতরে বাইরে ওয়েবকাস্টিং করছেন, সব করছেন, সহায়তা কেন্দ্র রাখছেন, আইডি চেকের জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখছেন, সব ঠিক আছে,
কিন্তু ওই যদি কোনোভাবে ম্যানেজ হয়ে যায় তাহলে, আর এসআইআর এর তো একটা অনিশ্চয়তা রয়েছে, মানে ভোটটা ঠিক সময় মতো করতে পারবে কিনা নির্বাচন কমিশন, সেটা যদিও নির্বাচন কমিশনের হাতে আর নেই, তার কারণ সবটাই গেছে এখন সুপ্রিম কোর্টের হাতে। ভোট কখন হবে, কিভাবে হবে, টাইমে হবে না হবে, সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে। কিন্তু এই যে ইস্যুগুলো থাকছে, গতদিন আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদের ঘটনা, ওটা কি বলে, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ রামনবমীর মিছিল উপলক্ষে যে নজিরবিহীন ঘটনাগুলো ঘটলো, এটাকে আর নজিরবিহীন বলবো না, কারণ এর নজির অসংখ্য। সেই সিএএ আন্দোলনকে ভুল বলে এনআরসি আন্দোলন করে আন্দোলন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আন্দোলন থেকে শুরু করে আরো গতবারের তার আগের বারের রামনবমী মিছিলে এই ধরনের ঘটনা, এগুলো আর নজিরবিহীন না। মানুষ এখন দেখতে দেখতে খানিকটা অভ্যস্ত হয়ে গেছে, খুব দুঃখের কথা হলেও। কিন্তু এগুলোর এগেনস্টে প্যারামিলিটারি যেভাবে ছয়লাভ হয়ে থাকার কথা, তাদের দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে তাদের দেখা যাচ্ছে না, এটা বাস্তব পরিস্থিতি। আর এইভাবে যদি এ থেকে জেড পর্যন্ত কোরাপ্ট একটা প্রশাসনকে নিয়ে নির্বাচন কমিশন ভোটে নামে, সেটা ওই মার খাওয়া রক্তাক্ত অবস্থায় থাকা যে শিক্ষক ওই বিডিও অফিসে না কোথায় ট্রেনিং সেন্টারে গেছিলেন, যেখানে তিনি প্রতিবাদ করেছিলেন কেন সরকারি বিজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে চলছে বলে তিনি মারটা খেলেন, তিনি বলেছেন এই রকম সিচুয়েশনে যদি ভোট হয় তাহলে তা প্রহসন হবে, রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট সম্ভব না। এবং এই বাংলার একটা বেশি পরিমাণ যারা পরিবর্তনপন্থী মানুষ, তাদের যদি হিসেবে ধরা হয়, তাদের মধ্যে বোধহয় 90% মানুষের মত হয়তো এটা, আপনারা কমেন্টে জানান সেটা, যে ইয়েস, রাষ্ট্রপতি শাসনটাই একমাত্র মানে লাস্ট উপায় এই পুরো সিস্টেমটার মধ্যে থেকে ভোটটাকে ঠিক সময় মতো হওয়ানোর জন্য। এছাড়াও তো আরো নানা প্রশাসনিক সমস্যা আছে, থাকবে, যেগুলো পয়েন্টগুলো এখানে সব ধরে ধরে উল্লেখ করতে গেলে এপিসোডের টাইম অনেক বেড়ে যাবে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের সুচিন্তিত মতামত রাখুন, আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।